সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজু উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা। অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা, যার ইংরেজি পরিশব্দ হচ্ছে রেন্ট। এই রেন্ট বা অষ্টম অধ্যায়ের আজকে তৃতীয় লেকচার। ইতিপূর্বে তোমরা 2টি লেকচার দেখতে পেয়েছি। আজকে পাঠ শেষে তোমরা জানতে পারবে নিম খাজনা কি। নিম খাজনার একটি নাম হচ্ছে উপখাজনা বা ইংলিশে বলা হয় কস্ট রেন্ট। এই নিম খাজনা ধারণাটি তোমরা ব্যাখ্যা করতে পারবে চিত্রের সাহায্যে এবং গাণিতিকভাবে তা নির্ণয় করতে পারবে। খাজনা ও নিম খাজনা সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে এবং খাজনা ও দামের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে আজকে পাঠ শেষে। এবার আসো আমরা নিম খাজনা কি বা কস্ট রেন্ট কি সেটা সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। অর্থনীতিবিদ মার্শাল বা আলফ্রেড মার্শাল সর্বপ্রথম এই নিম খাজনা ধারণাটি প্রবর্তন করে। তার ধারণা অনুযায়ী যে উৎপাদনের শুধুমাত্র জমির উদ্ধৃত আয় খাজনা না, উৎপাদনের সকল উপকরণ সঙ্গে মানবসৃষ্ট উপকরণের যে অতিরিক্ত আয় তা হচ্ছে নিম খাজনা। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যেখানে শুধু উৎপাদনের উপাদান জমিকে কেন্দ্র করে জমির উদ্ধৃত আয় খাজনা হিসাবে পরিগণিত করেন, এই ধারণাকে অর্থাৎ রিকার্ডো তথ্য যদি আমরা বলি, যে রিকার্ডো তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে উর্বরতা পার্থক্যের জন্য খাজনা সৃষ্টি হয়, অর্থাৎ জমির উদ্ধৃত আয় হচ্ছে খাজনা। যেহেতু জমি প্রকৃতির দান, জমির যোগান দাম শূন্য, তাই উৎপাদন যা হবে জমিতে তার অতিরিক্ত আয় হচ্ছে খাজনা। শুধু সেইখানে জমিকে কেন্দ্র করেই এই খাজনা ধারণাটি প্রদান করা হয়েছে। কিন্তু মার্শাল এই ধারণার সঙ্গে বা ধারণাকে সম্প্রসারণ করেন বা সম্প্রসারিত রূপ দান করেন। সেখানে তিনি বলেন উৎপাদনের উপকরণ শুধু জমি না, মানবসৃষ্ট উপকরণ যার দ্বারা অধিক উৎপাদন সম্ভব, তার মাধ্যমেও বা তাদেরও অতিরিক্ত আয় হয়। সেটা কেন হয়? সে সাময়িক সময়ের জন্য দেখা যায় উক্ত উপকরণগুলো যোগান বৃদ্ধি করা সম্ভব নয়, অর্থাৎ যোগান সীমাবদ্ধ থাকে। আর পরিস্থিতির কারণে যদি তার চাহিদা বৃদ্ধি পায় তাহলে তার অতিরিক্ত আয়ের সৃষ্টি হয়। আর এই অতিরিক্ত আয়টি তিনি বলেছেন নিম খাজনা বা উপখাজনা। আর এই উপখাজনা আবার বা নিম খাজনা বা কস্ট রেন্ট আবার দীর্ঘকালে প্রযোজ্য নয়। কেননা যেহেতু দীর্ঘকালে মানবসৃষ্ট উপকরণের চাহিদা বাড়লে তার সঙ্গে যোগান বৃদ্ধি করা সম্ভব। আর যোগান বৃদ্ধি করলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে যে দাম বৃদ্ধি পেল বা অতিরিক্ত আয় সৃষ্টি হলো, সেটা আস্তে আস্তে হ্রাস পাবে, অর্থাৎ শূন্যে চলে আসবে। চাহিদার সঙ্গে যোগান সামঞ্জস্য বিধান করার মাধ্যমে সেখানে আর অতিরিক্ত আয় সৃষ্টি হবে না, অর্থাৎ এই নিম খাজনা অস্তিত্ব থাকবে না। এবার দেখি আমরা এই নিম খাজনা বা কস্ট রেন্ট সম্বন্ধে অধ্যাপক মার্শাল কি বলেছেন। অধ্যাপক মার্শাল এই ধারণা প্রবর্তন করে বলেন মানুষের সৃষ্ট উৎপাদন উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাই নিম খাজনা। আমরা যা বলেছি যে স্বল্পকালে প্রযোজ্য, কারণ স্বল্পকালেই চাহিদা বৃদ্ধি করা, চাহিদার সঙ্গে অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে যে অতিরিক্ত আয় সৃষ্টি হয়, অর্থাৎ চাহিদার সঙ্গে যোগান সামঞ্জস্য করা সম্ভব না হয়, তখন অতিরিক্ত আয় সৃষ্টি হয়। সেই কারণে যে অতিরিক্ত আয় দেখা দেয় সেই অতিরিক্ত আয়কে আমরা বলবো নিম খাজনা। এই সম্পর্কে অধ্যাপক ডি সেলভেটর বলেন
নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল। অর্থাৎ এটা উৎপাদন উপকরণ যখন নিয়োগ করা হয় তার যে আয় তা থেকে তার মেনটেনেন্স বা তার চালু রাখার জন্য বা ব্যবহারজনিত যে ব্যয় তা বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে নিম খাজনা বা উপখাজনা। আর এই মূলধনের বা যন্ত্রপাতি চালু রাখার জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলি পরিবর্তনীয় ব্যয়। এখন আমরা সূত্রটি লক্ষ্য করি যে নিম খাজনা নির্ণয় সূত্র হচ্ছে মোট আয় বিয়োগ মোট পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ নিম খাজনা ইকুয়াল টু QR কোয়াসিডেন্ট ইকুয়াল টু TR মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট TVC। আবার এভাবেও নির্ণয় করা যায় নিম খাজনা ইকুয়াল টু AR মাইনাস ABC। অর্থাৎ AR মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গড় আয়, তা থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ABC বিয়োগ করলে নিম খাজনা পাওয়া যাবে। এছাড়াও AFC প্লাস অতিরিক্ত আয়, অর্থাৎ AFC হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস তার সঙ্গে অতিরিক্ত আয় যোগ হলেও আমরা যোগ করেও নিম খাজনা পরিমাপ করতে পারব। এইভাবে আমরা নিম খাজনা পরিমাপ করতে পারি। যেহেতু যে মানব সৃষ্ট উপকরণ, যেমন ধরা যাক কোনো একটা এলাকায় কয়েকটা বাড়ি আছে, 3-4টা বাড়ি আছে, সেখানে লোক সমাগম দিন দিন বাড়ছে। বাড়ার কারণে বাড়ির ভাড়া বেড়ে গেল সাময়িক সময়ে বা স্বল্পকালে, কিন্তু ওই এলাকার লোকজন যখন আরও বৃদ্ধি পাবে, স্বাভাবিক কারণে চাহিদা বৃদ্ধির কারণে যে অতিরিক্ত আয় সৃষ্টি হলো, তখন অন্য যে জমির মালিক আছে সেখানে যদি তারা আরও দালান কোঠা তৈরি করে, এতে করে কি হবে, এই চাহিদার সঙ্গে যোগান যদি সামঞ্জস্য চলে আসে তখন এই অতিরিক্ত আয় কমে যাবে বা হ্রাস পাবে। অনেক ক্ষেত্রে নিম খাজনা সরকার যদি অতিরিক্ত আয়ের ক্ষেত্রে আয় সরকার যদি গ্রহণ করে নেয়, এই ওই চাহিদা বৃদ্ধিজনিত কারণে যদি যে অতিরিক্ত আয় সৃষ্টি হলো তা যদি সরকার গ্রহণ করে নেয়, তাহলে এই নিম খাজনার অস্তিত্ব আর থাকবে না। অর্থাৎ নিম খাজনা একটি স্বল্পকালীন ধারণা, অর্থাৎ এটা শুধুমাত্র স্বল্পকালের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, দীর্ঘকালে এর অস্তিত্ব থাকে না, এর উৎপাদন ব্যয়ের অংশ হয়ে বা অংশ হিসেবে চলে যায়। এবার আমরা এই মানুষের সৃষ্ট মূলধন দ্রব্য সামগ্রী কি, যেমন দেখি উৎপাদন কাজে কৃষক লাঙ্গল দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে, অর্থাৎ লাঙ্গলের মাধ্যমে তার অতিরিক্ত কীভাবে আরও ফলপ্রসূ উৎপাদন বৃদ্ধি করা যায় তার চেষ্টা করছে। এই লাঙ্গলের যে অতিরিক্ত আয় সেটাই হবে, লাঙ্গলের কারণে যে অতিরিক্ত আয় সৃষ্টি হবে সেটা হচ্ছে নিম খাজনা। এখানে গার্মেন্টসে যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে এগুলো মানব সৃষ্ট উৎপাদন উপকরণ, এগুলোর অতিরিক্ত আয়কে আমরা বলছি নিম খাজনা। এখানে মূলধন সামগ্রী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় ক্যাপিটাল গুডস, আর এইগুলোর অতিরিক্ত আয় হচ্ছে নিম খাজনা। পদ্মা সেতু তৈরিতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, আর এই যন্ত্রপাতিগুলো মানব সৃষ্ট, আর এর মাধ্যমে যে অতিরিক্ত আয় তৈরি হবে তাই হবে নিম খাজনা। এখানে একটা ফ্যাক্টরির, তার সঙ্গে তার ফ্যাক্টরির ভবন, তার যন্ত্রপাতি, তার গাড়ি, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, মানব তৈরি উপকরণ ব্যবহৃত হয়, এগুলোর যে অতিরিক্ত আয় সেগুলো হচ্ছে নিম খাজনা। এখানে দেখা যাচ্ছে যে পাট শিল্পে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এই পাট শিল্পে বিভিন্ন যন্ত্রপাতিগুলো মানব সৃষ্ট, তার কারণে যে অতিরিক্ত আয় তৈরি হবে সেটাই হচ্ছে নিম খাজনা। তাহলে আমরা কি পেলাম, যে মানুষের সৃষ্ট মূলধনী দ্রব্য সামগ্রী অর্থাৎ যন্ত্রপাতি চালু রাখার জন্য কিছু পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। স্বল্পকালে এরূপ যন্ত্রপাতির উপার্জন থেকে যন্ত্রপাতি চালু রাখার ব্যয় বাদ দিলে যে উদ্ধৃতি থাকে তাই হচ্ছে নিম খাজনা। অর্থাৎ এই যন্ত্রপাতিগুলো যদি সাময়িক সময়ের জন্য স্থির, অর্থাৎ তাদের যে অতিরিক্ত আয় হবে, আর এই আয় থেকে, অতিরিক্ত আয় বলতে তাদের যে আয় হবে তা থেকে তাদের মেনটেন্যান্স কস্ট, অর্থাৎ তাদের চালু রাখার জন্য যে ব্যয়, বিভিন্ন বিদ্যুৎ বা বিভিন্ন জ্বালানি ব্যয় এগুলো, অথবা তাদের মেরামতজনিত যে ব্যয়,
সেগুলো চালু রাখার জন্য যে ব্যয় সেটা বাদ দিয়ে যা থাকবে তাকে বলা হবে নিম খাজনা বা কোয়াফিরেন্ট বা উপখাজনা। এবার আমরা চিত্রের সাহায্যে এই নিম খাজনা ধারণাটি ব্যাখ্যা করব। আর এই চিত্রে পুনঃপ্রতিমূলক বাজারের ARMR অর্থাৎ দাম রেখা নির্দেশ করা হয়েছে। লম্ব অক্ষে PRC অর্থাৎ প্রাইস রেভিনিউ অ্যান্ড কস্ট, ভূমি অক্ষে কোয়ান্টিটি বা পরিমাণ নির্দেশ করা হয়েছে। সেখানে AR=MR=P রেখা অর্থাৎ দাম রেখা বা গড় আয় প্রান্তিক আয় রেখা পুনঃপ্রতিমূলক বাজারে যেহেতু দাম স্থির থাকে সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তোমরা এটা প্রতিটির মধ্যে বাজার অধ্যায়ে জেনেছ বা উৎপাদন অধ্যায়ের শেষের দিকে তোমরা জেনেছ। আর এই প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় MC, মার্জিনাল কস্ট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ যেখানে পরস্পরকে ছেদ করে সেখানে আমরা জানি ভারসাম্য অর্জিত হয়। সেই ভারসাম্য বিন্দু হচ্ছে এই বিন্দু, ভারসাম্য দাম সেক্ষেত্রে 20, ভারসাম্য পরিমাণ হচ্ছে 10। আর ABC অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সেক্ষেত্রে নির্ণীত হচ্ছে 6। এবার আমরা দেখি নিম খাজনা ইকুয়াল আমরা কী পেলাম, জানি একটু আগে দেখেছি TR মাইনাস TVC, টোটাল রেভিনিউ আর টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুয়ের পার্থক্য। আর টোটাল রেভিনিউ নির্ণয় করা হয় প্রাইস ইন্টু কোয়ান্টিটি, অর্থাৎ প্রাইস হচ্ছে এই ক্ষেত্রে 20 আর কোয়ান্টিটি মানে পরিমাণ হচ্ছে 10, গুণফল হচ্ছে 200। আর এক্ষেত্রে আবার যখন আমরা TVC নির্ণয় করব টোটাল ভেরিয়েবল কস্ট, সেই ক্ষেত্রে ABC ইন্টু কিউ অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইন্টু কোয়ান্টিটি, এই গুণফল। এখানে অ্যাভারেজ ভেরিয়েবল হচ্ছে 6, ভেরিয়েবল কস্ট হচ্ছে 6, কোয়ান্টিটি হচ্ছে 10, গুণফল হচ্ছে 60। তাহলে আমরা মোট আয় পেলাম 200 আর পরিবর্তনীয় ব্যয় পেলাম 60। আর এই দুইয়ের পার্থক্য থেকে আমরা পেলাম 140 অর্থাৎ 140 হচ্ছে নিম খাজনার পরিমাণ। তোমরা লক্ষ্য করো এই ধারণাকে আমরা বিন্দুর মাধ্যমেও পরিমাপ করতে পারবো। বিভিন্ন বিন্দু দিয়ে 20 জায়গায়, 6 জায়গায় এবং 10 জায়গায় যদি আমরা 3টে বিন্দু বসাই, 20 এখানে P1, 6 এখানে P2 আর 10 এখানে Q1 বসাই, সেক্ষেত্রে আমরা এই নিম খাজনা নির্ণয় করতে পারব, যা তোমরা অলরেডি বাজার অধ্যায়ে এই প্র্যাকটিসটা করেছ বিন্দুর মাধ্যমে। এবার আমরা আমাদের পূর্ব অর্জিত অর্থাৎ আগের লেকচার থেকে জানা জিনিস যে খাজনা কি আমরা জানি জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বলে। অর্থাৎ জমির আদি ও অবিনশ্বর ক্ষমতার জন্য জমির মালিক যা পায়। যেহেতু যোগান শূন্য তাই যোগান দামের চেয়ে অতিরিক্ত যে আয় তাকে বলা হবে খাজনা। সেখানে আমরা দেখেছিলাম জন রবিনসন একটু সংজ্ঞা ছিল কোনো উপাদানকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্তি করানো যায় তা অপেক্ষা যে অতিরিক্ত পারিশ্রমিক পায় তাকে খাজনা বলে। অর্থাৎ যোগান দাম এবং তার আয়ের পার্থক্যই হচ্ছে খাজনা। সেখানে খাজনা নির্ণয়ে আমরা সূত্রটা দেখি, খাজনা ইকুয়াল টু মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে খাজনা। খাজনা ইকুয়াল টু TR মাইনাস TC, অর্থাৎ TR হচ্ছে টোটাল রেভিনিউ আর TC হচ্ছে টোটাল কস্ট, এই দুইয়ের পার্থক্য হচ্ছে খাজনা। আমরা TR কীভাবে নির্ণয় করি, P ইন্টু কিউ, আর AC কীভাবে নির্ণয় করি, AC ইন্টু কিউ। AC হচ্ছে অ্যাভারেজ কস্ট আর তাকে কোয়ান্টিটি দ্বিগুণ করলে TC পাওয়া যায়। এছাড়াও খাজনা ইকুয়াল টু AR মাইনাস AC দিয়েও আমরা নির্ণয় করতে পারবো। AR হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ আর AC হচ্ছে অ্যাভারেজ কস্ট। এখানে P মাইনাস AC দিয়েও নির্ণয় করা যাবে, অর্থাৎ প্রাইস থেকে অ্যাভারেজ কস্ট বাদ দিয়েও আমরা খাজনা নির্ণয় করতে পারব। সূত্রগুলো তুলে নিবে এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা পারবে। এই খাজনা নির্ণয় করতে পারবে চিত্র থেকে অথবা পরিমাণ দেওয়া থাকলে সেখান থেকে তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখি এই খাজনা কীভাবে নির্ণয় করি। এখানে লক্ষ্য করা যায় যে
ওই চিত্রে মানে আগের চিত্রটাতে ছিল এবিসি রেখা, যেহেতু নিম্ন খাজনা আমরা নির্ণয় করব। আর এখানে যেহেতু এসি রেখা, তার মানে আমাদের এখানে খাজনা আমরা নির্ণয় করব। এখানে ভারসাম্য দাম 20, ভারসাম্য পরিমাণ 10 চিত্র অনুযায়ী, এবং গড় ব্যয় অর্থাৎ এসি হচ্ছে 12। এখান থেকে আমরা খাজনা নির্ণয়ের সূত্র জানি কি, টিআর মাইনাস টিসি, আর টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ। এখানে পি কত 20 আর কিউ হচ্ছে 10, গুণফল হচ্ছে 200। আর টিসি ইকুয়াল টু আমরা কি জানি, এসি ইন্টু কিউ, অর্থাৎ অ্যাভারেজ কস্ট অ্যান্ড কোয়ান্টিটি। গড় ব্যয়কে উৎপাদন পরিমাণ দিয়ে বা বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট ব্যয় পাবো, সেটা হচ্ছে 12 ইন্টু 10, অর্থাৎ এসি ছিল এখানে 12 আর 10 হচ্ছে কোয়ান্টিটি 120, আর খাজনা ইকুয়াল টু পাবো 200 মাইনাস 120 ইকুয়াল টু 8, অর্থাৎ খাজনার পরিমাণ নির্ণয় করা গেলে কত, এখানে 80। 200 থেকে 120 বাদ দিলে 80 পাওয়া যাবে। এইভাবে সূত্র প্রয়োগ করে চিত্র থেকে তোমরা খাজনা নির্ণয় করতে পারবে। ঠিক এখানেও বিন্দুর মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারবে, অর্থাৎ 20 ক্ষেত্রে যদি P1 দাও, 12 এখানে যদি P2 দাও, আর 10 এখানে যদি Q1 দাও, সেই ক্ষেত্রে তোমরা আয়তক্ষেত্র বের করে, অর্থাৎ ও P1 ই Q1 হবে মোট আয়, তা থেকে মোট ব্যয় ও P2 F Q1, এটা এইভাবেও তোমরা বিয়োগ করে, অর্থাৎ P1 P2 F E এভাবে খাজনা নির্ণয় করতে পারবে। এবার আমরা খাজনা ও দামের সম্পর্ক, এই ধারণাটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনাটা অর্থনীতিবিদদের মধ্যে দুই ধরনের মতবাদ রয়েছে। কেউ বলেছেন যে খাজনা দাম দ্বারা প্রভাবিত হয়, আবার কেউ বলেছেন দাম খাজনা দ্বারা প্রভাবিত হয়। কেউ বলছেন খাজনা দামের অন্তর্ভুক্ত, আর কেউ বলছেন দাম খাজনার অন্তর্ভুক্ত। এবার আমরা এই মতবাদ দুটিকে আলোচনা করব ক্লাসিক্যাল এবং আধুনিক মতবাদ ভিত্তিতে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে ডেভিড রিকার্ডো যেহেতু খাজনা তত্ত্ব প্রবর্তন করেন, তার আলোচনাটাকে আমরা নিয়ে আসবো এখন রিকার্ডো মতবাদ হিসেবে। তিনি বলেছেন রেন্ট ডাজ নট এন্টার ইনটু প্রাইস, অর্থাৎ খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। দাম বৃদ্ধির কারণে খাজনার উদ্ভব হতে পারে, কিন্তু খাজনা অধিক হলে ফসলের দাম বাড়ে না, ফসলের দাম অন্য কোনো বিষয় দ্বারা বাড়ে। অর্থাৎ ফসলের দাম বাড়লে খাজনা দেখা দিবে, খাজনা অতিরিক্ত আয় হবে, অতিরিক্ত আয় হলে খাজনা বৃদ্ধি পাবে, অর্থাৎ দাম দ্বারা খাজনা প্রভাবিত হবে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো ধারণা অনুযায়ী তিনি বিশ্বাস করেন খাজনা বাড়লে বা কমলে দামের কোনো পরিবর্তন হয় না। এই অবস্থায় রিকার্ডো দাবি করেন যে খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না, বরং দামের দ্বারা খাজনা নির্ধারিত হয়। তার উক্তি, প্রাইস অফ কর্ন is not high because rent is paid, but rent is paid because price of corn is high. ডেভিড রিকার্ডোর উক্তি। অর্থাৎ খাজনা দেয়া হলেই বা প্রদান করলেই যে দাম বাড়বে তা না, বরং দাম বাড়লে খাজনা বৃদ্ধি হতে পারে। খাজনা উৎপাদন খরচ নয়, বরং খাজনা খরচের অতিরিক্ত একটি উদ্ধৃত, অর্থাৎ খরচ হওয়ার পর, খরচ করার পর যা অতিরিক্ত আসবে তাই হচ্ছে খাজনা। অর্থাৎ উৎপাদন কাজে যে উপকরণগুলো নিয়োগ করা হচ্ছে তাদের ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে খাজনা। তিনি বলছেন যে অতিরিক্ত আয় হচ্ছে খাজনা। উৎপাদিত ফসলের বিক্রি আয় থেকে তার উৎপাদন ব্যয় বাদ দিলে যা অতিরিক্ত থাকবে বা উদ্ধৃত থাকবে তাই হচ্ছে খাজনা। এবার আমরা এই রিকার্ডোর
যে মতবাদটা, সেটা আমরা রিকার্ডিয়ান দ্য থিওরি অফ রেন্ট সেই আলোচনায় দেখেছিলাম যে তিনি জমিকে 3 শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করেছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জমি, অর্থাৎ উৎকৃষ্ট, মধ্যম এবং নিকৃষ্ট জমি বা প্রান্তিক জমি হিসাবে। সেখানে বিভিন্ন উদ্ভূত পার্থক্যের কারণে একই আয়তনের জমিতে উৎপাদনের পরিমাণ ভিন্ন ভিন্ন দেখিয়েছিলাম আমরা। সেই সূচিটা তোমরা লক্ষ্য করে দেখো যে প্রথম শ্রেণীর জমিতে 15 কুইন্টাল উৎপাদন হয়, দ্বিতীয় শ্রেণীর জমিতে 10 এবং তৃতীয় শ্রেণীর জমিতে 5 কুইন্টাল উৎপাদন হয়। এবং যেহেতু পুনর্বিতরণমূলক বাজার বিদ্যমান থাকে, যদি দাম নির্দিষ্ট হয় 400 টাকা করে, সেখানে তার মোট আয় হয়েছিল প্রথম শ্রেণীতে জমিতে 6,000, দ্বিতীয় শ্রেণীর জমিতে 4,000, তৃতীয় শ্রেণীর জমিতে 2,000। আর যেহেতু একই আয়তনের জমি, তাই উৎপাদন ব্যয় নির্দিষ্ট, অর্থাৎ 2,000 টাকা করে। সেখানে খাজনা তৈরি হয়েছিল প্রথম শ্রেণীতে 4,000, অর্থাৎ 6,000 থেকে 2,000 বাদ দিলে 4,000, দ্বিতীয় শ্রেণীর জমিতে 4,000 থেকে 2,000 বাদ দিলে 2,000 খাজনা, এবং তৃতীয় শ্রেণীর জমিতে যেহেতু খাজনা সৃষ্টি হয়নি কেন, সেখানে আয় ব্যয় সমান, অর্থাৎ আয় ছিল 2,000, ব্যয় ছিল 2,000, তাই খাজনা শূন্য, অর্থাৎ প্রান্তিক জমিটাকে আমরা বলছিলাম বা নিকৃষ্ট জমি বলেছিলাম বা রিকার্ডও বলেছিলাম। কিন্তু যদি বাজার দাম বেড়ে 500 টাকা হয়ে যায় কোনো কারণে, যদি দাম বৃদ্ধি পায় 500 টাকা করে, যেটা আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করে তোমাদেরকে দেখিয়েছি, দেখো 500 টাকা করে যদি ফসলের মূল্য বেড়ে যায়, সেক্ষেত্রে মোট আয় প্রথম শ্রেণীর 7,500 টাকা, তা থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে আমরা পাচ্ছি কত, 5,500, অর্থাৎ খাজনা পূর্বের চেয়ে বেড়ে গেছে। আবার দ্বিতীয় শ্রেণীর জমিতে মোট আয় দাঁড়ায় হচ্ছে 5,000, সেখানে ব্যয় বিয়োগ করে 2,000 বিয়োগ করে 3,000 টাকা খাজনা, তাও পূর্বের চেয়ে বেশি। তৃতীয় শ্রেণীর জমি, যেখানে খাজনা ছিল শূন্য, সেখানে দ্রব্যের দাম বাড়াতে বা উৎপাদিত ফসলের মূল্য বাড়াতে সেখানে অতিরিক্ত আয় এসে দাঁড়ালো 500, অর্থাৎ সেই খাজনাবিহীন জমিও খাজনার আওতায় চলে আসে। তাই লক্ষ্য করে দেখো যে দাম বৃদ্ধির কারণে অতিরিক্ত আয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ খাজনা সৃষ্টি হয়েছে। তাই রিকার্ডো বলেন দাম দ্বারা খাজনা প্রভাবিত হয়, খাজনা দ্বারা দাম প্রভাবিত হয় না। এবার আমরা দেখি আধুনিক মতবাদ। আধুনিক অর্থনীতিবিদরা দুইটা দৃষ্টিকোণ থেকে এই আলোচনাটা করেছেন, একটা হচ্ছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, একটা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলেছেন জমি প্রকৃতির দান বলে এর যোগান দাম নেই, অর্থাৎ প্রাইস অফ সাপ্লাই ইকুয়াল টু 0। তাই জমির আয়ের সম্পূর্ণ অংশই উদ্ধৃত বা খাজনা, যা ফসলের দামকে প্রভাবিত করে না, অর্থাৎ খাজনা দ্বারা দাম প্রভাবিত হয় না। এক্ষেত্রে যেহেতু যোগান দাম শূন্য, জমির যোগান দাম শূন্য, তাই এখানে অতিরিক্ত আয় যাহা পাওয়া যাবে তাই খাজনা। এটাও আধুনিক অর্থনীতিবিদরা সমর্থন করেছেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখা যায় জমির যোগান অস্থিতিস্থাপক এবং তা বিকল্পে ব্যবহারযোগ্য। এক্ষেত্রে যে সুযোগ ব্যয় সৃষ্টি হয় তা উৎপাদন খরচের মধ্যে ধরে ফসলের দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ একই জমিতে যদি ফসল উৎপাদন করা যেত ধান, সেখানে যদি 50,000 টাকা ধান পাওয়া যায়, ঠিক ওই জমিতে যদি পাট উৎপাদন করা যেত, সেখানে উৎপাদন হতো 80,000 টাকার দামের পাট। তাহলে দুইয়ের পার্থক্য হচ্ছে 30,000 টাকা। ধান উৎপাদন করলে পাটের উৎপাদন সেরে দিতে হচ্ছে অতিরিক্ত ব্যয়, অর্থাৎ সুযোগ ব্যয় তৈরি হলো 30,000 টাকা। এটা যদি অন্তর্ভুক্ত করে ধানের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ এই সুযোগ ব্যয় যদি এখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ধানের মূল্য বেড়ে যাবে, অর্থাৎ খাজনার দ্বারা দাম প্রভাবিত হচ্ছে, ফসলের দাম প্রভাবিত হচ্ছে। আবার এটা যদি বিকল্প ব্যবহার করা যায়, যেমন ধান খেতে যদি ধান চাষ না করে যদি দালান কোঠা তৈরি করা যায়, সেখানে যদি অতিরিক্ত আয় সৃষ্টি হয়, সেখানেও কি হবে, যে খাজনা দ্বারা দাম প্রভাবিত হবে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, আর তার সুযোগ ব্যয়ের কারণে ফসলের মূল্য বেড়ে যাবে। এক্ষেত্রে খাজনা দামের অন্তর্ভুক্ত হয় এবং তার দামকে প্রভাবিত করে।
অধ্যাপক পল এ স্যামুয়েলসন স্যামুয়েলসনের মতে whether rent is or is not price determining cost depend upon the viewpoint from which we look at. অর্থাৎ আমরা কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি, যে খাজনাকে যে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে নাকি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, সেটা বিবেচ্য বিষয়। এখন ব্যক্তি যদি বিবেচনা করে যে তার ফার্মে যে যে প্রতিষ্ঠানটা পরিচালনা করছে সেই প্রতিষ্ঠানের সুযোগ ব্যয় যদি বেশি হয়, স্বাভাবিক কারণে সেইগুলো মূল্য এই ব্যয়টাকে যোগ করে উৎপাদন তো পণ্যের মূল্য নির্ধারণ করে, সেক্ষেত্রে দ্রব্যের দাম বেড়ে যাবে। যেমন কোনো একটা এলাকায় যদি দোকান ভাড়া যদি কম থাকে, তাহলে ওই বিক্রেতা দোকানের পণ্যের উপরে দামের তেমন পরিবর্তন হবে না হয়। আবার যদি একই পণ্য বেশি ভাড়া নিয়ে বেশি ভাড়ার দোকান থেকে বিক্রি করতে হয়, তাহলে ওই ভাড়া মূল্য এই পণ্যগুলোর উপরে মূল্যের সঙ্গে যোগ হয়ে আসবে, তাহলে স্বাভাবিক কারণে এই পণ্যগুলোর মূল্য বেড়ে যাবে, তখন অতিরিক্ত দাম সৃষ্টি হবে, অর্থাৎ খাজনার কারণে দাম বেড়ে যাবে। এখন এই দৃষ্টিকোণের থেকে, অর্থাৎ সেটাকে কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে খাজনা দাম দ্বারা প্রভাবিত হয় না দাম খাজনা দ্বারা প্রভাবিত হয়, সেটা বিবেচ্য বিষয় হবে। এই কৃষকের উৎপাদিত ধান খেতে যদি আমরা দালান নির্মাণ করি, স্বাভাবিক কারণে তার সুযোগ ব্যয় সৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ দালান যদি সে নির্ণয় না করি যদি তার ধান উৎপাদন করে, সেখানে ধানের মূল্য বেড়ে যাবে, অর্থাৎ সুযোগ ব্যয়ের কারণে সে এই অতিরিক্ত দাম দেখা দিবে, অতিরিক্ত মূল্য বৃদ্ধি পাবে, অর্থাৎ অতিরিক্ত খাজনা সৃষ্টি হবে। আবার যেমন এই যে বলছিলাম যে কোনো একটা এলাকায় যদি একটা দোকান, স্বাভাবিক এলাকায় গ্রামগঞ্জে দোকান ভাড়া কম থাকে, সেখানে পণ্যের মূল্য কম্পারেটিভলি কম থাকে। আর শহরে একটা দোকান ভাড়া একই পণ্য বিক্রেতা একই পণ্য বিক্রয় করে যদি বেশি ভাড়া দামের দোকানে একে বিক্রি করতে হয়, তাকে এখানে বেশি ভাড়া গুনতে হয়, অর্থাৎ বেশি ভাড়া দিতে হয়, খাজনা দিতে হয়, সেহেতু তার এই দ্রব্য মূল্যগুলো কম্পারেটিভলি ওই মূল্য থেকে এখানে অতিরিক্ত মূল্যটা যোগ হয়ে যাবে। অতিরিক্ত মূল্য যোগ হওয়ার কারণে তার দ্রব্যের মূল্য বেড়ে যাবে। তাই এখানে আমরা বলবো খাজনা দামের অন্তর্ভুক্ত হয় এবং তার দামকে প্রভাবিত করে। এভাবেও আধুনিক অর্থনীতিবিদরা ফার্ম ভিত্তিক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বলেছেন যে খাজনা দামের অন্তর্ভুক্ত হয় এবং এটি অর্থাৎ খাজনা দামকে প্রভাবিত করে। এবার লক্ষ্য করি আজকে পার্ট শেষে আমরা কি জানতে পারলাম। অবশ্যই তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে। প্রথমেই দেখি নিম খাজনা কি। নিম খাজনা বা উপখাজনা বা কোয়াসি রেন্ট কি? তোমরা পারবেন যে মানবসৃষ্ট উপকরণের অতিরিক্ত আয় হচ্ছে নিম খাজনা বা উপখাজনা। নিম খাজনা সূত্রটি লিখো। তোমরা যেহেতু পাঠে মনোযোগী ছিলে অবশ্যই পারবে। কিউ আর ইকুয়াল টু অর্থাৎ কোয়াসি রেন্ট ইকুয়াল টু টি আর মাইনাস টিভিসি। টোটাল রেভিনিউ থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে যা পাওয়া যাবে, অথবা যদি একটি পণ্যের ক্ষেত্রে হয় দাম থেকে এভারেজ ভেরিয়েবল কস্ট বাদ দিলে সেখান থেকে আমরা নিম খাজনা নির্ণয় করতে পারব। পরিবর্তনীয় ব্যয় কি? যদিও তোমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদন অধ্যায়ে এই ধারণাটা পেয়েছ, এখানে আমরা আলোচনা করেছি যে কোনো মূলধন সামগ্রী চালু রাখার জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলছি পরিবর্তনীয় ব্যয়। দীর্ঘকালে কি নিম খাজনার অস্তিত্ব থাকে? আমরা বলবো না। কারণ হচ্ছে যেহেতু সাময়িক সময়ের জন্য বা স্বল্পকালে মানবসৃষ্ট উপকরণের যোগান সীমিত থাকে, দীর্ঘকালে তার চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধান করা সম্ভব, তাই সেখানে অতিরিক্ত আয়ের সুযোগ থাকে না, তাই সেখানে দীর্ঘকালে নিম খাজনা অস্তিত্ব থাকে না। রিকার্ডো মতবাদ অনুযায়ী খাজনা ও দামের মধ্যে সম্পর্ক কিরূপ? রিকার্ডো বলেছেন যে খাজনা দ্বারা দাম প্রভাবিত হয় না, বরং দাম দ্বারা খাজনা প্রভাবিত হয়। মোট আয় ও ব্যয়ের ভিত্তিতে কিভাবে খাজনা নির্ণয় করা যায়?
তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছ যে খাজনা ইকুয়ালটা আমরা কি দেখেছি, টিআর মাইনাস টিসি, অর্থাৎ টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের পার্থক্য, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে খাজনা। এবার বাড়ির কাজটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। এখানে নদীতে মাছ ধরা হচ্ছে নৌকা এবং জাল দিয়ে। এই উদ্দীপকটাকে বলা হচ্ছে যে রতন মহাজন থেকে জাল ও নৌকা রফিক দৈনিক 600 টাকা ভাড়া নিয়ে মাছ ধরে 1000 টাকা বিক্রি করে। নদীতে মাছ অধিক ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা বেড়ে যায়। ফলে রতনও এগুলোর ভাড়া বৃদ্ধি করে দেয়, অর্থাৎ রতন মহাজন তার জাল এবং নৌকার ভাড়া বৃদ্ধি করে দেয়। তাই লাভ কমে যায় রফিকের। রফিক ব্যাংক থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল তৈরি করে নেয় এবং যেহেতু নিজে তৈরি করে নেয় তাই তার যে অতিরিক্ত আয় হবে সেটাই হবে তার অতিরিক্ত আয় দেখা দেয়। এবার আমরা প্রশ্নগুলো লক্ষ্য করি। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, পরিবর্তনের ব্যয় কি। অনুধাবনমূলক প্রশ্ন, খাজনা ও দামের সম্পর্ক লিখ। প্রয়োগমূলক অর্থাৎ উদ্দীপক রিলেটেড প্রশ্ন, রফিকের নিম খাজনা পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমরা নিম খাজনা ইকুয়াল টু কি জানো, যে কোএফিসিয়েন্ট ইকুয়াল টু টিআর মাইনাস টিভিসি অথবা এআর মাইনাস এভিসি অথবা পি মাইনাস এভিসি। সেক্ষেত্রে তার আয় হচ্ছে 1000 টাকা আর নৌকা জাল মেনটেন্যান্স বাবদ ব্যয় হচ্ছে 600 টাকা। এই দুইয়ের পার্থক্য করলেই আমরা এটা নির্ণয় করতে পারব। তারপরে দেখা যায় উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণধর্মী কোশ্চেন হচ্ছে, রফিকের মতো অনেকেই জাল ও নৌকা তৈরি করলে নিম খাজনার অস্তিত্ব থাকবে কি? উত্তরের সপক্ষে যুক্তি। অর্থাৎ যদি দেখা গেল চাহিদা বৃদ্ধির কারণে রতন মহাজন যেহেতু ভাড়া বৃদ্ধি করে দিল, তাই রফিকের লাভের অংশ কমে যাচ্ছে, তখন রফিক বা তার মতো যারা মাছ ধরতে রতন মহাজনের কাছে জাল এবং নৌকা ভাড়া নিচ্ছিল, তারা যদি ব্যাংক থেকে লোন নিয়ে বা নিজেরা তাদের সঞ্চিত অর্থ দিয়ে জাল এবং নৌকা তৈরি করে নেয়, তাহলে সেক্ষেত্রে যে নিম খাজনার অস্তিত্ব শূন্য হয়ে যাবে, আর অর্থাৎ দীর্ঘকালে এর অস্তিত্ব থাকবে না। চাহিদার সঙ্গে যোগান সামঞ্জস্য করা বিধান করা সম্ভব হবে, কিন্তু স্বল্পকালে যেহেতু সম্ভব হয় নাই, তাই নিম খাজনার অস্তিত্ব বিদ্যমান ছিল, অর্থাৎ অতিরিক্ত আয়ের সৃষ্টি হয়েছিল। তাই দীর্ঘকালে এর অস্তিত্ব থাকবে না, এর সপক্ষে যুক্তি দিতে হবে। তোমরা এই বাড়ি কাজটি খাতায় তুলে নিয়ে নিজেরা খাতায় তৈরি করে নিবে, অবশ্যই পারবে, কারণ তোমরা মনোযোগের সঙ্গেই এই অধ্যায়টি বা আজকের লেকচার বা আজকের পাঠ শুনেছ এবং দেখেছ, অবশ্যই পারবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, অবশ্যই সাফল্য আসবে। সবাইকে ধন্যবাদ।